আনকল কি নেই ইকুইটির ওখানে দেখলাম যেটা আপলোড দেওয়া হয়েছে। জি হ্যালো, আনকল আনকল ইকুইটি যেটা আর কি, নন কারেন্ট আনকল ইকুইটি, হ্যাঁ ওইটা আনকল ইকুইটি কি পোস্টিং দেওয়া হয়? এটা তো আসলে কোনো ফাইন্যান্সিয়াল টাকা আছে না আনকল ইকুইটি দিয়ে। এটা কোথায় আনকল ইউটিলিটি এটা কোথায় পাইছেন এটা কি মানে আপনি মেইন যেটা সিইও দিছিলেন বড়, মানে চার্ট অফ অ্যাকাউন্টস, 2 নম্বর ক্লাসে যেটা দিছিলেন আমাদেরকে বাসায় আনকল করার জন্য। ইউটিলিটি মানে হচ্ছে যে ইউটিলিটিটা এখনো আপনার পেয়েবল অবস্থায় আছে আপনি এখনো দেন নাই হ্যাঁ, বুঝেন আনকল নাই ইকুইটিটা এখনো পেয়াবল অবস্থায়, মানে এটা তো এরকম না যে এখানে কোনো ট্রানজাকশন হয়েছে বা সামথিং। এটা কি না না অ্যাকাউন্টসে কি এটা আছে? এটা এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে কি আপনার আনকল ইকুইটি মানে হচ্ছে আপনি বাইরে থেকে কারো কাছ থেকে কোনো একটা শেয়ার হোল্ডার এসে আপনাকে বললো যে আমি আপনার কাছ থেকে শেয়ারটা নিব আপনার কোম্পানিতে শেয়ার আছে সো আপনি ওই কোম্পানিকে হচ্ছে আপনি তাকে ওই শেয়ারটা ট্রান্সফার করে দিচ্ছেন সে আপনাকে এই যে কাজকে যেহেতু কিনতেছে আপনাকে সে হচ্ছে পেমেন্টটা দিচ্ছে কিন্তু এটা কোম্পানিতে ঢুকতেছে না কোম্পানিতে না ঢুকে কি হচ্ছে তার শেয়ারটা ট্রান্সফার হয়ে যাচ্ছে এই জন্য এটাকে বলা হচ্ছে যে আনকল্ড ইকুইটি আচ্ছা, বাট মানে আচ্ছা ঠিক আছে, হয়তো আমার জানাতে হবে। আমি জিনিসটা হয়তো একটু সার্চ দিয়ে দেখলাম যে ওটা লিখলো যে ব্যালেন্স শিটে এমনি নোট আকারে দিতে হয়, বাট হ্যাঁ ট্রানজাকশন। নোট আকারে দিতে হবে ব্যালেন্স শিটে কারণ কি কারণ হচ্ছে এটা তো আপনি শেয়ার ট্রান্সফার আপনার করার কিছু নিয়ম আছে আপনি চাইলেই শেয়ার ট্রান্সফার করতে পারবেন না শেয়ার ট্রান্সফার করতে গেলে আপনার যেটা করতে হবে যে আপনার আহ শেয়ার ট্রান্সফারটা করতে গেলে আপনার প্রথমে ব্যালেন্স শিটে আনকল ইকুইটিতে অ্যামাউন্টটা যদি অ্যামাউন্ট থাকে অ্যামাউন্টটা দিতে হবে যে কত টাকার আনকল ইকুইটি দিচ্ছেন এবং ওইটার নিচে আমাদের অ্যাজ পার IS 1 অনুযায়ী যেটা বলা হয়েছে যে ওই ব্যালেন্স শিটের নিচে ওইটার ক্লারিফিকেশন নোট আকারে দিতে হবে এটা কি এরকম যে সাপোজ ধরেন আমি শেয়ার ইস্যু করলাম 10 জনকে, শেয়ার যে 10 জন শেয়ার হোল্ডার, 10 জন শেয়ার হোল্ডার শেয়ারটা নিল, কিন্তু এখানের মধ্যে সাপোজ ধরেন পার শেয়ার 10 টাকা করে। এখন কল কল ইকুইটি হচ্ছে যে যে টাকাটা আমি দেওয়ার জন্য বলতেছি, তো তার মধ্যে 10 টাকার মধ্যে 8 টাকা শেয়ার হোল্ডার আমাকে দিল, 2 টাকা এখন আনকল্ড অবস্থায় রয়ে গেল। তো সেই জন্য আমি এটাকে তো রিসিভেবল আকারে রাখবো, এই হিসেবে কি এটা অ্যাসেট দেখাইছি? না রিসিভেবল আকারে লিকুইডিটি থাকবে না কারণ আপনি তো টাকাটা পেয়ে যাচ্ছেন কিন্তু কোম্পানি কারণ পাচ্ছে এখানে আনকল ইকুইটি এখানের ভাইয়া মধ্যে আমি অ্যাসেট এটা দেওয়া আছে। একটা কথা জিজ্ঞেস করি, এটা কি নোটস পেয়েবল টাইপ কিছু? না 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 না, নোট নোটস পেয়েবল পেয়েবল আলাদা টাইপ না জিনিস। এটা নোটস ইকুইটি পেয়েবল এটা হচ্ছে ওনার সিকিউরিটির মধ্যেই পড়ে এটা হচ্ছে শেয়ারের উপরে আর কি। কারণ জিনিসটা হচ্ছে কি আপনার যেটা আমি বললাম যে আপনার কাছে মনে করেন 10 টাকা শেয়ার আছে এখন আপনি ওই 10 টাকার শেয়ারটা ওই কোম্পানির এটা আপনার শেয়ার মার্কেটে বেসিক্যালি এটা ট্রেডিংটা হয় 10 টাকার শেয়ার আছে কোম্পানি জানে যে আপনি 10 টাকার শেয়ার তার কাছ থেকে কিনছেন আপনি এই 10 টাকার শেয়ারটাই আবার কি করছেন আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছেন এই সেম প্রাইসে 10 টাকায় সো আপনার এখানে ইকুইটিতে কিন্তু কোনো চেঞ্জ নাই 10 টাকা 10 টাকাই আছে শুধুমাত্র মালিকানা চেঞ্জ হয়েছে এই জন্য এটাকে বলা হচ্ছে আনকল ইকুইটি ব্যালেন্স শিটের এফেক্ট কি হবে, কোন সাইডে থাকবে? ব্যালেন্স শিটে আপনি থাকতে হবে এমন কোনো নিয়ম নাই বাট যদি আপনি এটা ব্যালেন্স শিটে দেন তাহলে সেটার এগেনস্টে আপনার কোন নোটস সাইডে দিতে হবে, হবে অ্যাসেট সাইডে হবে নাকি না লাইব্রেরি এটা সাইডে? ইকুইটি সাইডে হবে ওইটাই তো বলতেছি, এখানের মধ্যে যেটা আমাদের সিইও দিছেন ভাইয়া, ওখানে অ্যাসেটের ঘর অ্যাসেট লেখা আছে, না টাইপ না অফ না তাহলে অ্যাকাউন্টস। খুব সম্ভবত ভুল হয়েছে এটা ইকুইটিতে হবে না, কারণ এই অ্যাসেটটা একদিক দিয়ে ঠিক আছে, যদি আমি কাকে বলে আমার যেটা মনে হয় আর কি, আনকল্ড ইকুইটি মানে তো হচ্ছে যে টাকাটা আমি এখনো নিই নাই পার্টি থেকে, তো সেই হিসেবে রিসিভেবল আকারে ডেবিট হতে পারে। না রিসিভেবল আকারে হবে না কারণ কোম্পানির শেয়ার তো ঠিকই আছে শেয়ারের ভ্যালু তো আর চেঞ্জ হয় না মনে করেন আপনি যদি 10 টাকাটা 12 টাকায় বিক্রি করতেন সেক্ষেত্রে কোম্পানির 2 টাকার রিসিভেবল এখানে আসতো সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাসেটে যেত বাট আপনি যদি 10 টাকার শেয়ার ঘটনাটা ভাইয়া এখানে কিন্তু এরকমই হচ্ছে, কারণ দশ আমি টাকার যতটুকু শেয়ার যদি 10 টাকাতেই বিক্রি করেন সেক্ষেত্রে আবার এটা অ্যাসেটে যাবে না এটা ইকুইটিতে থাকবে 10 টাকাটা 12 টাকায় বিক্রি করলে এই 2 টাকার রিসিভেবল আসবে ওই 2 টাকার রিসিভেবলটা আপনি অ্যাসেট হিসেবে অ্যাকাউন্ট রিসিভেবলে হিট করবে আর বাকি যে 10 টাকাটা এখানে অ্যাকাউন্ট রিসিভেবলে হিট করবে কিভাবে এখানে আপনার 10 টাকাটা আপনার ইকুইটিতে চলে যাবে আর বাকি 2 টাকাটা আপনার হচ্ছে অ্যাসেটে চলে যাবে
আর যদি না, 10 টাকাটাই বিক্রি করেন তাহলে হচ্ছে এটা ইকুইটিতে চলে যাবে। উম, তাহলে তো এখানে সিওএতে এটা অ্যাসেটে দেওয়া আছে, তাহলে এটা কি ইকুইটিতে হবে? এটা যদি এসএর দেওয়া থাকে তাহলে হয়তো ওই ঘটনাটা ঘটছে যে সে তার যে প্রাইসে শেয়ার কিনছে হচ্ছে তার এখান থেকে বেশি দামে বিক্রি করছে, যে টাকাটা ছিল সেটা এখনো সে কোম্পানিকে দেয় নাই, এই জন্য তার এখানে অ্যাকাউন্ট রিসিভেবল সে পড়ে আছে। আচ্ছা, ওকে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকের টপিকে চলে আসি। আজকের টপিক হচ্ছে আমাদের গত ক্লাসে আমরা ভেন্ডর এবং চার্ট অফ অ্যাকাউন্টস আপলোড করা দেখছিলাম। আজকে আমরা দেখবো হচ্ছে সরি কাস্টমার এবং চার্ট অফ অ্যাকাউন্টস। আজকে আমরা দেখবো ভেন্ডর এবং হচ্ছে আহ, যেটাকে বলা হয় প্রোডাক্ট এন্ড সার্ভিসেস। তাহলে হচ্ছে আমাদের মাস্টার ডাটা ক্রিয়েশনটা আজকে কমপ্লিট হয়ে যাবে। সো আমি প্রথমটা আপনি অ্যানসন প্লাম্বিং কোম্পানি এটা ম্যানুয়ালি করব, এর জন্য এটাকে আমি আলাদা রাখলাম। আমি প্রথমে আপলোড করব, তারপর ম্যানুয়ালিতে যাব। আমি চলে আসলাম অ্যাকাউন্টিং এ। অ্যাকাউন্টিং থেকে ভেন্ডার্স, ভেন্ডার্স থেকে ভেন্ডার্স। আচ্ছা, এখানে আমার ভেন্ডার্স আছে। ভেন্ডার্স থেকে এইখানে দেখেন সেটিংস একটা অ্যাকশন আছে। সেটিং অ্যাকশন থেকে আমি ইম্পোর্ট রেকর্ডে যাব। স্ক্রিন স্ক্রিন কি দেখা যাচ্ছে না? আমার তো মনে হয় দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমি কি করব, প্রথমে টেমপ্লেটটা ডাউনলোড করে নিতে হবে যেহেতু, সো আমি ইম্পোর্ট টেমপ্লেট ফর কাস্টমার নিলাম। সো এট ফার্স্ট আমার কি করতে হবে, সব ডাটাগুলো মুছে ফেলতে হবে, এক্সিস্টিং ডাটাগুলো। এত বড় আমি লাগবে না, এটা আর ওইটাও রাখেন, কেউ যদি লাগে তাহলে। সো ফার্স্টে আমি কি করব, এখানে নেম গুলো দিতে হবে, এটা খুব ইজি টাস্ক। আমি এখানে এই ভেন্ডরের নেম গুলো দিচ্ছি। এই অ্যাকারসন কনস্ট্রাকশন সাপ্লাইজ থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত। সো এখানে আমাকে বলা হয়েছে এটা কি কোম্পানি না পার্সন, এটা হচ্ছে কোম্পানি যেহেতু, সো আমি এখানে 1 দিব। কোম্পানি নেম, কান্ট্রি আইডি, এখানে কান্ট্রির একটা আইডি থাকবে। কান্ট্রি আইডি হচ্ছে কান্ট্রি আইডি হচ্ছে আমাদের এখানে ইউএসএ, সব সব ইউএসএ, আমি ইউএসএ দিয়ে দিচ্ছি। স্টেট আইডি, এখানে স্টেট আছে হচ্ছে আমাদের ম্যাক্সিমামই জিএ। জিএ মানে জর্জিয়া। এটা হচ্ছে ভেন্ডর ফাইল, এটা আমি দিয়ে দিব আজকে। তারপর এখানে আসছে আমার জিপ কোড। সো জিপ কোড হচ্ছে আমরা সব জর্জিয়া 30043। তারপর সিটি, সিটি আমি ধরলাম নক্রস।
তারপর স্ট্রিট, স্ট্রিট হচ্ছে এই অ্যাড্রেস লাইন 1 থেকে যেটা দেয়া আছে, সরি এখান থেকে আমি নিব স্ট্রিটটা একদম নিচ পর্যন্ত। এখানে আমার স্ট্রিট 2 একটা অপশন আছে। স্ট্রিট 2 অপশনটা আসবে হচ্ছে এই যে সিটি বা এসটি জিপ যেটা দেয়া আছে এটা, এটা আমি হচ্ছে স্ট্রিট 2 তে কপি করে নিব। তারপর হচ্ছে এখানে ফোন নাম্বার বসবে। ফোন নাম্বার হচ্ছে এখান থেকে ফোন নাম্বারটা নিলাম। তারপর মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার 2টাকে আমি মোবাইল নাম্বার হিসেবে ধরলাম। সেখানে মেইল অ্যাড্রেস যেহেতু নাই, মেইল অ্যাড্রেস আমাদের দরকার নাই। এখানে ভ্যাট অ্যামাউন্ট যেহেতু নাই, ভ্যাটের দরকার নেই। আর বাকি কোনো ইনফরমেশন আমার লাগবে না এখানে। সো আমি দেখি ভ্যাটের কোনো ইনফরমেশন এখানে দেয়া আছে কিনা। না, আর কোনো ইনফরমেশন আমার এখানে নাই। সো আমার এখানে ইনফরমেশন গুলো লোড করা অলমোস্ট কমপ্লিট। সো এখন আমি কি করব, এই ইনস্ট্রাকশন ফাইল যেটা আছে এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে এই ফাইলটাকে সেভ করব। এখন আমি আপলোড করব। ভেন্ডরসে যাব, ভেন্ডরস থেকে ভেন্ডরস, ভেন্ডরস থেকে এই যে এখানে যে সাইন দেওয়া আছে যে অ্যাকশনস, অ্যাকশনসে যাব, এখান থেকে ইম্পোর্ট রেকর্ডস, তারপর আপলোড ফাইল। আচ্ছা, আপলোড ফাইল যখন করলাম, নেমটা নেমে চলে গেল, কোম্পানিটা কোম্পানিতে চলে গেল, কোম্পানি নেম কোম্পানি চলে গেল, আইডি আইডিতে চলে গেল, স্টেট আইডি স্টেটে চলে গেল, জিপ জিপে চলে গেল, সিটি সিটিতে চলে গেল, স্ট্রিট স্ট্রিটে চলে গেল, স্ট্রিট টু তে চলে গেল, ফোন নাম্বার চলে গেল, মোবাইলে চলে গেল। আর বাকি সব ইনফরমেশন গুলো আপাতত আমার লাগবে না যেহেতু। সো আমি আপাতত এটাকে এখন টেস্টে দিয়ে দিব। টেস্টে গিয়ে দেখবো আমার কোনো এরর আছে কিনা। সো আমি এখানে টেস্ট সিলেক্ট করলাম। সেখানে আমার একটা এরর পাইছে। কি এরর পাইছে, যে নো ম্যাচিং রেকর্ড ফাউন্ড দ্য নেম ইউএসএ ইন দ্য ফিল্ড কান্ট্রি। সো কান্ট্রি ফিল্ডে ইউএসএ নামে সে কোনো ব্লকিং এরর পায় নাই। সো এটাকে আমার কি করতে হবে, আর একটু কন্টেন্ট নিতে হবে। এটা off করো। So, এখন যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমার কি করতে হবে, নো ম্যাচিং রেকর্ড ফাউন্ড ইন দ্য নেম ইউএসএ ইন দ্য ফিল্ড কান্ট্রি। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমার এখানে সেট ভ্যালু এজ এমটি এটাও আমি রাখতে পারি, অথবা ক্রিয়েট নিউ ভ্যালুস রাখতে পারি। সো যদি আমি ক্রিয়েট নিউ ভ্যালুস রাখতে চাই তো এখানে নিউ ভ্যালুস চলে আসবে। এখানেও আমি ক্রিয়েট নিউ ভ্যালুস দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আবার টেস্টে যাই। আচ্ছা, ভ্যালু আমার এখানে দিচ্ছে না সে ক্রিয়েট করতে। সো দ্যাটস ওয়াই আমি এখানে সেট ভ্যালু এজ এমটি দিয়ে রাখলাম। আবার টেস্টে যাই।
আচ্ছা, এখানে আমাদের হচ্ছে জি এর এই ফিল্ড স্টেটে সে নিচ্ছে না, সো এটাকে আমার একটু কারেকশন করে নিয়ে আসতে হবে। সো আবার আমি ওপেন করি ফাইলটা। স্টেট আইডি হচ্ছে স্টেট আইডি আমার সো আবার আমি হচ্ছে লোড ফাইলে যাই। লোড ফাইল থেকে এই ফাইলটা সিলেক্ট করলাম, পরে ওপেনে গেলাম। সো যাওয়ার পরে টেস্টে যাব। সো এখন আমার এখানে দেখাচ্ছে এভরিথিং সিমস ভ্যালিড, মানে সবকিছু আমার এখানে ভ্যালিড আছে। এখন আমি ইম্পোর্ট দিব। আগে আপনি ব্যাকে গিয়ে কি করলেন যেটা ভ্যালিড হইলো আবার? আচ্ছা, এখানে আমি দিচ্ছি যে হোয়েন ভ্যালু ক্যান নট বি ম্যাচ, এটাকে আমি স্কিপ রেকর্ড দিয়ে দিচ্ছি, মানে যেটা যে ভ্যালুটা ম্যাচ করবো না এটাকে স্কিপ করে দেওয়ার জন্য। এটা দিয়ে আমি টেস্ট করলাম, আমার এখানে এভরিথিং সিমস ভ্যালিড চলে আসছে। তো চলে আসার পরে আমার এখান থেকে ইম্পোর্টে দেই। এখন আমার এখানে 29টা ভেন্ডর কি হয়েছে, ক্রিয়েট হয়ে গেছে। তো 29টা ভেন্ডর আমি কি করলাম, আপলোড করলাম। এখন আমার বাকি আছে একটা ভেন্ডর যেটা আমার ম্যানুয়ালি ক্রিয়েট করতে হবে। তো ম্যানুয়ালি ভেন্ডর ক্রিয়েট করতে গেলে যখন দেখবেন যে আপনার কোনো একটা পার্টিকুলার ফিল্ডের কারণে আপনার আপলোড করতে প্রবলেম হচ্ছে, আপনি ফিল্ডটাই মুছে দিবেন। কারণ স্যার আসসালামু আলাইকুম। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ওই আপনি আপনি একটু ডাইরেক্ট যাবেন। বুঝি নাই, আপনার কোশ্চেনটা বুঝি নাই। স্যার আপনি ওই পাশে স্যার রাইট সাইডে আপনি কি সিলেক্ট করে দিতে হবে না থাকবে সমস্যা সময়। আপনার রাইট সাইডে কোনটা, মানে সফটওয়্যারে না এক্সেল ফাইলে? এক্সেল ফাইল। এক্সেল ফাইলে কি হয়েছে রাইট সাইডে? কোম্পানি। আপনার কোশ্চেনটা আমি অ্যাকচুয়ালি বুঝি নাই, মানে কথাটা ভেঙে ভেঙে আসছে, তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখানে আমার প্রবলেম করতেছিল এই ফিল্ডটা স্টেট আইডি। সো আমি কি করছি, স্টেট আইডি থেকে আমার সব ডাটাটা সরায় আমি আপলোড করে দিছি। সো এখান থেকে ডাটাটা সরাই দিলেও আমার কোনো সমস্যা নাই, কারণ আমার কিন্তু এই যে স্ট্রিট 1 আর স্ট্রিট 2 তে আমার কিন্তু এই যে স্টেট আইডি গুলো অটোমেটিক্যালি আছে। সো এটা যদি এই ডাটাটা যদি আমার প্রবলেম করে, আপলোড করতে যদি এরর খায়, সেক্ষেত্রে আমি এটাকে মুছে দিয়ে আপলোড করলেও আমার কোনো সমস্যা হবে না এখানে। আচ্ছা, এখন আমি ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি করতে গেলে আমি নিউতে সিলেক্ট করলাম। তো আমার এখানে ম্যানুয়ালি চলে আসছে। ম্যানুয়ালি ভেন্ডর ক্রিয়েশনের ক্ষেত্রে আমার দুইটা করতে হবে, একটা কি ইন্ডিভিজুয়াল না কোম্পানি। সো যেহেতু আমি কোম্পানি ক্রিয়েট করতেছি, আমি কোম্পানি ক্রিয়েট করব। আমি এখান থেকে প্রথমে আমার প্রথম যে ভেন্ডর আপনি এন্ড সাম প্লাম্বিং কোম্পানি, এটা
কপি করে নিলাম, নিয়ে আমি এখানে বসালাম। এরপর অ্যাড্রেস বসাইতে হবে। অ্যাড্রেসটা হচ্ছে আমার প্রথম অ্যাড্রেস লাইন। তারপর স্ট্রিট 2, 2 তে হচ্ছে এই সেকেন্ড সিটি অর জিপ। সো সিটি হচ্ছে আমার এখানে সামি সামায় সামায়না, এস এম ওয়াই আর এন। স্টেট হচ্ছে জর্জিয়া, জিএ। এখানে আমার জিপ কোড হচ্ছে 30080। ফোন নাম্বার, ডিটেল ফোন নাম্বার দিব। মোবাইল নাম্বার, আচ্ছা ট্যাক্স আইডিটা এখানে যদি লাগে তাহলে দিব, ট্যাক্স আইডি যেহেতু নাই সো আমার আপাতত ট্যাক্স আইডি দরকার নাই। এখন আমি এটাকে কি করব, সেভ করে নিব। আচ্ছা এখানে প্রাইস লিস্টটা ডিফল্ট বিডিটি করা আছে, এটাকে আমরা ইউএসডি করতে হবে। আমি সার্চ মোডে যাই, এখান থেকে ইউএসডি করব। ইউএসডি তে সার্চ করে নিই। সেটা পরে করা যাবে। আচ্ছা আমি আবার এখানে আপনি আনসান প্রামাণিক কোম্পানিতে যাই, এখানে কোনো কারণে প্রবলেম হচ্ছিল, সেভ বাটনটা আসতেছে না। স্ট্রিটে দিব হচ্ছে স্ট্রিট লাইন 1, স্ট্রিট লাইন 2, সিটি হচ্ছে সামিয়ানা, এস এম ওয়াই আর এন এ। স্টেট হচ্ছে জিএ, জর্জিয়া। জিপ হচ্ছে 30080। ইউনাইটেড স্টেটস ফোন নাম্বার, তারপর মোবাইল নাম্বার। সো এখন আমি এখানে এটাকে সেভ ম্যানুয়ালি দিলে আমার এই ভেন্ডরটা সেভ হয়ে যাবে। এখন এই ভেন্ডরে চলে যাই। সো এখানে আমার প্রথমে 30টা ভেন্ডর চলে আসছে, আমনি অ্যানসাম প্লাম্বিং কোম্পানি নাম। সো এখানে আমার ডাবল হয়ে গেছে, দুইটা কোম্পানি একই নামে চলে আসছে। সো একটাকে আমি ডিলিট করে দিই, আর্কাইভে যাবো, আর্কাইভ থেকে ডিলিট। আচ্ছা এটাকে আমার ডিলিট না করে এটাকে আমি আর্কাইভ করে রাখি, তাহলে হচ্ছে আমার এই ভেন্ডরে কোনো মানে কোনো ট্রানজাকশন হবে না। সো আমার এখানে আপনি অ্যানসাম প্লাম্বিং কোম্পানি একটাই দেখাচ্ছে। সো এটা আমার হলো কি ভেন্ডরের ক্ষেত্রে। এখন আমরা চলে আসবো হচ্ছে প্রোডাক্টস এন্ড সার্ভিস কিভাবে আপলোড করতে হয়। প্রোডাক্টস এর জন্য আমি চলে আসবো এখন কাস্টমার্স থেকে প্রোডাক্টস। সেখানে আমার কোনো প্রোডাক্টস নাই, প্রোডাক্টসটা ক্রিয়েট করতে হবে।
আচ্ছা, প্রোডাক্টস ক্রিয়েট যেহেতু করবো, আমি আরেকটা প্রোডাক্টস নিয়ে আসলাম। পারচেস জার্নাল, সেলস জার্নাল, কাস্টমার এফেক্ট। এখানে আমার কিছু আইটেম আছে, এই আইটেম গুলো আমার এখানে অ্যাড করতে হবে। এখানে আমার টোটাল কয়টা আইটেম আছে একটু দেখে নিই। 33টা আইটেম আছে। 33টা আইটেম আমরা হচ্ছে আইটেমের মধ্যে থেকে আমি প্রথম 2টা ম্যানুয়ালি ক্রিয়েট করব, প্রথম 3টা ম্যানুয়ালি ক্রিয়েট করব, আর বাকিগুলো আমি আপলোড করে দিব। সো ম্যানুয়ালি আগে আমি ক্রিয়েট করা দেখাবো, তারপর হচ্ছে আমি আপলোডে যাব। ম্যানুয়ালি ক্রিয়েট করতে গেলে আমি আমার সিস্টেমে চলে আসি। সিস্টেমে হচ্ছে এই কাস্টমার, কাস্টমার থেকে এই প্রোডাক্টস, প্রোডাক্টসে যখন আপনি আসতেন, এখানে প্রথমে আপনি নিউতে আসতে হবে। নিউতে আসার পরে এখানে আপনার প্রোডাক্টস ক্রিয়েট করতে হবে। সো আমার এখানে প্রথম প্রোডাক্টস এর নামটা কি, হ্যান্ড স্প্রেয়ার বা মিস্টার। এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে আপনার দুইটা অপশন দেখতেছেন, যে দুইটাতে মার্ক করা আছে, সেলস, পারচেজ। আপনি কি আইটেমটা সেলস পারচেজ করে আবার সেলস করবেন, না শুধুমাত্র পারচেজ করে এটাকে আপনি কনজাম্পশনে দিবেন, না শুধুমাত্র সেল করবেন? সো আপনি যদি ট্রেডিং ওরিয়েন্টেড অর্গানাইজেশন হয়ে থাকেন, ট্রেডিং মানে কি, যারা হচ্ছে সাপ্লায়ার, মানে পণ্য ক্রয় করে আবার বিক্রয় করে, তাদেরকে তাদেরকে বলা হয় ট্রেডিং বিজনেস বা ট্রেডিং ব্যবসায়ী। পণ্য আপনি কিনলেন, কিনা ওইটাকে আবার বিক্রয় করতেছেন। আবার যদি এমন হয় যে আপনি এই পণ্যটা কিনতেছেন আপনার ফ্যাক্টরির মেশিনে কনজাম্পশন করার জন্য বা ইউজ করার জন্য, সেক্ষেত্রে আবার এখানে সেলসটা আসবে না, শুধুমাত্র পারচেসটা আসবে। সো আপনি কোন পারপাসে ইউজ করতেছেন আপনার প্রোডাক্ট, সেটা হচ্ছে আগে আপনার আইডেন্টিফাই করতে হবে। সো এখানে আমি প্রথমে তো ধরে নিলাম এটা ট্রেডিং পারপাস, সেই জন্য আমি সেলস এবং পারচেস দুইটাই আমি এখানে মার্কিং করে দিলাম। তারপর এখানে জেনারেল ইনফরমেশন, জেনারেল ইনফরমেশন প্রোডাক্ট টাইপ বলতেছে, এটা কি গুডস না সার্ভিস। যদি সার্ভিস হয় সার্ভিস দিবেন, যদি গুডস হয় গুডস দিবেন, দিলাম। তার পাশে আছে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এ গেলাম। অ্যাকাউন্টিং এ গিয়ে এখান থেকে আমার ফার্স্টে রিসিভেবল অ্যাকাউন্টসটা সিলেক্ট করতে হবে। রিসিভেবলের মধ্যে আমার এখানে কি আছে, রিসিভেবল না, আমার ইনকাম অ্যাকাউন্টটা নিতে হবে। এটা যে আমি বিক্রি করব, বিক্রি করলে এটার প্রফিটটা কোথায় গিয়ে হিট করবে। সো আমি গতদিন চার্ট অফ অ্যাকাউন্টসে যখন ইম্পোর্ট করছিলাম, এখানে কিন্তু আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস ছিল।
আচ্ছা, এখানে আমি আমার যত সেলস হবে সব সেলস গুলাকে আমি হচ্ছে এই সেলস অ্যাকাউন্টে রাখবো। এই যে সেলস, আমার সেলস অ্যাকাউন্ট আছে 400101, এই কোডটা আপনি লিখে রাখেন 400101। যত সেল হবে সব সেল হচ্ছে আমি এই করে রাখবো 400101, এই কোডটার মধ্যে আমি সেলস কোড নিলাম। আর এক্সপেন্স কোড পেয়েবল, এক্সপেন্সটা আসবে হচ্ছে আমার এখন যেখান থেকে হচ্ছে আমি কস্ট অফ সেলস থেকে নিব, এক্সপেন্সেস থেকে। এক্সপেন্স, এক্সপেন্স থেকে এক্সপেন্স থেকে এই যে উপরে দেখেন একদম প্রথমেই আছে কস্ট অফ সোল্ড ইন ট্রেডিং, যেটা হচ্ছে 500101। এই কোডটার মধ্যে আমার সব পারচেসের হিসাবগুলো যাবে, কস্ট অফ সোল্ড ইন ট্রেডিং। যদি যেগুলো আমি ট্রেডিং পারপাসে করব সবগুলো হচ্ছে আমার এই লেজারে যাবে। আমি এখান থেকে এই লেজারটা সিলেক্ট করে নিলাম। সো আমার এখানে অ্যাকাউন্টিং এর হিসাবগুলো দেওয়া শেষ। এরপর আমি আবার চলে আসবো হচ্ছে এখন জেনারেল ইনফরমেশনে। জেনারেল ইনফরমেশন আসার পরে এখন আমার এখানে সেলস প্রাইস দিতে হবে। সো আমি দেখবো যে আমার এখানে সেলস প্রাইস দেওয়া আছে কিনা। সেলস প্রাইস দেওয়া আছে 200, সেলস প্রাইস দেওয়া নাই, এখানে আমার শুধু কোয়ান্টিটি অন হ্যান্ড দেওয়া আছে। সো আমি এটার সেলস প্রাইস দিতেও পারি, নাও দিতে পারি। ধরলাম আমি এর একটা সেলস প্রাইস হচ্ছে 115 টাকা করে। এটার উপর আমার সেলস ট্যাক্স আছে 10%। সো সেলস ট্যাক্স, এখানে সেলস ট্যাক্স আসলে 115 টাকার সাথে আমার সেলস ট্যাক্স অ্যাড হয়ে আমরা এখানে ইনক্লুডিং ট্যাক্সেস প্রাইস আসতেছে কত, 126 টাকা 50 পয়সা। কস্ট প্রাইস, পারচেস প্রাইস, পারচেস প্রাইস হলো আমি 110 টাকা করে। ক্যাটাগরি ধরলাম অল, রেফারেন্স বারকোড, আর কিছু আমার এখানে লাগবে না। আমি এখন এটাকে কি করবো, সেভ করে নিব। সো আমার এখানে কিন্তু একটা আইটেম ক্রিয়েট হয়ে গেছে, হ্যান্ড স্পেয়ার বা মিস্টার। এখন আমি আবার নতুন আরেকটা যাই। এটা হচ্ছে হর্স অ্যান্ড স্প্রেয়ার। এটাও সেম, ধরলাম এটা আমি হচ্ছে, এটা আমি শুধুমাত্র পারচেস করি, সেল করি না, মানে এটা পারচেস করে কনজাম্পশন করে নিই। সো এটা গুডস আসছে, অ্যাকাউন্টিং এ আসবে হচ্ছে ইনকাম অ্যাকাউন্ট 400101 সেলস অ্যাকাউন্ট। আর এখানে এক্সপেন্সের জায়গায় আমার এখানে কনজাম্পশন দেখাইতে হবে। সো আমি দেখি আমার এখানে কনজাম্পশনে কি আছে। আমি এখন কস্ট অফ সেলস এ যাই। কস্ট অফ সেলস আমি ফিল্টার করে নিয়ে আসি। এখানে আসবে এক্সপেন্সেস, এক্সপেন্সেস থেকে আসবে এখানে কস্ট অফ গুডস সোল্ড, আইসি সেলস, সেকেন্ড যেটা 102, এটা এই 102 তে আসবে হচ্ছে আমার সব যেটাকে বলা হয় কনজাম্পশন রিলেটেড যত কস্ট অফ গুডস সোল্ড এর অ্যাকাউন্ট গুলো আসবে সব আমার 500102 তে আসবে। মানে যেগুলো আমি মাল কিনতেছি কিনা আমি এটাকে ব্যবহার করতেছি। একটা হচ্ছে ট্রেডিং, মানে মাল কিনে আর বিক্রি করে দিচ্ছি, আর আরেকটা হচ্ছে মাল কিনে আমি কি করতেছি, মালটাকে ব্যবহার করতেছি। সো ট্রেডিং এর ক্ষেত্রে 101 500101, আর মাল কিনে বিক্রি করাকে বা মাল কিনে ব্যবহার করাকে আসতেছে আমার 500102। আমি সেকেন্ডটা সিলেক্ট করে নিলাম। ওকে, করার পরে এখন আমি কি করব, চলে যাব হচ্ছে জেনারেল ইনফরমেশন। এখন যেহেতু আমি পার্ট সেল করব না, আমার এখানে সেলস প্রাইসের দরকার নাই, জাস্ট কস্ট প্রাইসটা আমি বসাই দিচ্ছি, ধরলাম 10 টাকা করে পার প্রাইস। এটাকে আমি এখন কি করবো, সেভ করে দিব মেমোরিতে।
আচ্ছা, এখন আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট রেকর্ডসে যাই। ইম্পোর্ট রেকর্ডসে গেলে আমার এখানে কি করতে হবে, ইম্পোর্ট টেমপ্লেট ফর প্রোডাক্টস যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটাকে ফার্স্ট আমার ডাউনলোড করতে হবে। আমি এটাকে ডাউনলোড করে নিই। এটা ডাউনলোড হয়ে গেল। এখানে আমার বাই ডিফল্ট কিছু প্রোডাক্ট এন্ড সার্ভিসেস এর নাম দেয়া আছে। আমি কি করব, এই টেমপ্লেট যেটা আছে এটা একটা কপি করে নিব আগে। কপি করে মেইন যে টেমপ্লেটটা আছে ওইটা হেডিং ছাড়া বাকি সব ডাটাগুলোকে মুছে দিব। কন্ট্রোল শিফট কন্ট্রোল ডাউন অ্যারো ধরে নিচে চলে গেলাম, এরপর আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। আমার এখান থেকে সবগুলো মুছে গেল। সো এখন আমার কি করতে হবে, আমার মেইন ফাইলে আসতে হবে। মেইন ফাইলে এসে আমার এখান থেকে যে এক্সটার্নাল আইডি, এক্সটার্নাল আইডিটা মানে হচ্ছে আমার এই আইটেম আইডি, এই আইডি গুলো প্রথমে আমি কপি করে নিচে নিয়ে আসি। তারপর আইটেম নেম, তারপর এখানে দেওয়া আছে প্রোডাক্ট টাইপ। সো প্রোডাক্ট টাইপ কি, আমার এটা কি কনজিউমেবল না হচ্ছে সার্ভিস? সো ধরলাম আমার এটা কনজিউমেবল, সো প্রোডাক্ট টাইপটাকে আমি কনজিউমেবল হিসেবে নিয়ে নিচ্ছি। কনজিউমেবল হইলে এরপর আমার এখানে ইন্টারনাল রেফারেন্স, এখানে তারা একটা ইন্টারনাল রেফারেন্স ইউজ করছে। এটা আমরা চাইলে ইউজ করতেও পারি নাও করতে পারি, এটা আমার ম্যান্ডেটরি কোনো বিষয় না। বাট আমি এটাকে স্টক আইটেম হিসাবে একটা যেই ডাটাগুলো এখানে দেয়া আছে ডাটাগুলোকে আমরা ইন্টারনাল আইটেম হিসেবে রাখতে পারি, ইন্টারনাল রেফারেন্স হিসাবে। বারকোড নাম্বার লাগবে না আমার এখানে। সেলস প্রাইস, সো সেলস প্রাইসেরও আমার দরকার নাই এখানে, কস্ট প্রাইসেরও আমার এখানে আপাতত দরকার নাই। আমার আর কোনো ইনফরমেশনের আপাতত এখন কোনো দরকার নেই। আমি জাস্ট এই কয়টা আইটেম নিয়ে এখন এটাকে আপ করে দিব, কারণ সেলস প্রাইস বা কস্ট প্রাইস এটা হচ্ছে আমার টাইম টু টাইম আপডেট হয়। যখন যে প্রাইসটা নিয়ে আমি কাজ করব তখন আমি হচ্ছে এই প্রাইসটা ম্যানুয়ালি আপডেট করে দিব, যখন ইনভয়েস বা যখন আমি কোনো সেলস ইনভয়েস বা পারচেজ রিকুইজিশন করব। সো আমি এখন কি করব, টেমপ্লেটটাকে সেটাকে আমি টেমপ্লেট 2 কে আপাতত ডিলিট করে দিই। আপলোড ফাইলে যাই। সো এখন আমি কি করবো, আগের মতো টেস্ট। এখানে আমার অনেকগুলো এরর দেখাচ্ছে। দ্য ফাইল কন্টেইন ব্লকিং এরর সি বিলো, এরর রো 25, নিউ রো ডিলেশন, মডেল ডাটা ভায়োলেটস দ্য চেক কনস্ট্যান্ট এর মডেল ডাটা ডিটেল ফাইলিং নাল, ইনপুট টেমপ্লেট। এটা হচ্ছে
রো 25 25টা রোতে আছে হচ্ছে কি 24 না 26 15টা 9 আচ্ছা এখান থেকে আমরা একটু ম্যাপিং করে নেই এক্সটার্নাল আইডিটা হচ্ছে আমাদের এক্সটার্নাল আইডিতে গেল নেম গেল কনজিউমেবল আইটেম গেল আর কোনো লাগবে না এখন আমি এটা কি করবো এটাকে সেট টু গুডসে দিয়ে দিব গুডসে দিয়ে আবার টেস্টে দেই আচ্ছা, আমি এটাকে স্টক আইটেমটাকে আপাতত সরাই দিই ইন্টারনাল রেফারেন্সে সরাই দিয়ে আবার লোড ফাইল ফাইলের পর টেস্ট এখানে 25 নাম্বার রোতে বলতেছে প্রবলেম আছে 25 নাম্বার রোতে কি হয়েছে একটু দেখে আসি আবার লোড ফাইল ফাইল কন্টেন্টস ব্লকিং এরর এখানে ব্লকিং এরর বলতেছে আচ্ছা এটাকে আমরা নিউমেরিক্যাল এক্সটার্নাল আইডি দিয়ে দেই তাহলে আমাদের শুনে সুবিধা হবে 131401 131402 131403 আচ্ছা সো
এখানে যে প্রবলেমটা হয়েছিল, আমাদের এক্সটার্নাল আইডিটা প্রথম যে টেমপ্লেটটা ছিল, এখানে আমাদের আইটেম কোড যেটা ছিল, এখানে প্রথমে ওনারা অ্যালফাবেটিক্যাল অর্ডার দিয়ে রাখছিল। সো আইটেম আইডিটা উর্দুতে হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে হয় না, এটা নিউমেরিক্যাল অর্ডারে হয়। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার এই ফাইলটা প্রথমে সেভ নিচ্ছিলাম না। পরে আমি কি করলাম, এটাকে জাস্ট নিউমেরিক্যাল অর্ডারে সাজায় দিলাম। যেমন এখানে 13120 আছে, আপনি ইকিউএফ টা চালায় 13120 দিয়ে দিলেন, তারপর 21 দিলেন, তারপর 22 দিলেন, 23 দিলেন, এভাবে দিয়ে পুরোটা সাজা দিলে তারপর আপনি যখন আপ করবেন তখন জিনিসটা আপ হয়ে যাবে। এখন কিন্তু আমার ওটাতে বলতেছে যে এভরিথিং সিমস ভ্যালিড, মানে সবকিছু আমার এখন ভ্যালিড আছে। এখন আমি কি করবো, এটাকে ইম্পোর্টে দিয়ে দিব। সো আমার এখানে 30টা আইটেম ইম্পোর্ট কমপ্লিট। সো এখন আমরা ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ডে আসলে ড্যাশবোর্ডে আমরা এখন অ্যাকাউন্টিং এ চলে আসি, অ্যাকাউন্টিং থেকে ড্যাশবোর্ডে আসি। তো ড্যাশবোর্ডে আসলে এখানে দেখেন আমার ক্যাশ রিসিভেবল দেখাচ্ছে, প্রফিটেবিলিটি দেখাচ্ছে, পারফরমেন্স দেখাচ্ছে, পজিশন দেখাচ্ছে, ব্যালেন্স শিট দেখাচ্ছে। তারপর এখানে ইনভয়েসিং, কতগুলো ইনভয়েসিং আমি করছি এগুলো দেখাবে, বেঞ্চমার্ক এখানে দেখাবে। এগুলা হচ্ছে এখন আমার আজকে পর্যন্ত আমার যে টার্গেটটা ছিল যে মাস্টার ডাটা ক্রিয়েশন আমি কমপ্লিট করে ফেলবো, আমার মাস্টার ডাটা ক্রিয়েশন আজকে পর্যন্ত আমার কমপ্লিট। আজকে আমি কি মাস্টার ডাটা ক্রিয়েট করলাম, ভেন্ডর এবং প্রোডাক্ট এন্ড সার্ভিসেস। এরা গত ক্লাসে আমি করছি হচ্ছে কাস্টমার এবং চার্ট অফ অ্যাকাউন্টস। সো আমার স্ট্রাকচারটা এখন দাঁড়ায় গেছে। আমার যে একটা কোম্পানি যে একটা স্ট্রাকচার থাকে যে ট্রানজাকশনে যাওয়ার জন্য, ওই ট্রানজাকশনে যাওয়ার জন্য যে স্ট্রাকচারটা দরকার ছিল, সেই স্ট্রাকচারটা আমার এখানে এখন ওকে হয়ে গেছে। এখন আমি আগামী রোববার থেকে মাস্টার ডাটা টেস্টিং এ চলে যাব। মাস্টার ডাটা টেস্টিং এর জন্য প্রথমেই হচ্ছে আমি ওপেনিং ব্যালেন্স সেটআপে চলে যাব, যেটা হচ্ছে আমি এর আগের দিন একটা জার্নাল এন্ট্রি করে দেখাইছিলাম। ওইটাকে আমি একটা সিঙ্গেল জার্নাল এন্ট্রির মাধ্যমে প্রথমে ওপেনিং ব্যালেন্স গুলো আমি সেটআপ করাই দিব। সো ওপেনিং ব্যালেন্স সেটআপ হয়ে গেলে তারপর আমি হচ্ছে সেলস ডাটায় চলে যাব। কয়েকটা সেলস আমি এখানে রেকর্ড করব, কয়েকটা পারচেস আমি এখানে রেকর্ড করব অন টেস্ট বেসিস। রেকর্ড করার পরে আমি হচ্ছে আমার রিপোর্টিং এ গিয়ে দেখবো যে আমার ওই ডাটাগুলো সব ওই রিপোর্টিং এ সেলস এর জায়গায় বা পারচেসের জায়গায় হিট করতেছে কিনা, বা আমি যখন জার্নাল এন্ট্রি দিতেছি আমার ওই চার্ট অফ অ্যাকাউন্টস থেকে ওই জার্নাল এন্ট্রিগুলো হিট করতেছে কিনা, এটাকে বলা হয় মাস্টার ডাটা টেস্টিং। সো আগামী রোববার ইনশাআল্লাহ আমরা প্রথমে আমাদের ওপেনিং ব্যালেন্সের মাস্টার ডাটা টেস্টিং করব। তারপর মঙ্গলবার হচ্ছে পারচেসিং এবং পারচেস ডাটা নিয়ে হচ্ছে কাজ করব, পারচেস টেস্টিং। এবং এরপরের বৃহস্পতিবার হচ্ছে আমরা সেলস ডাটা নিয়ে কাজ করব, সেলস টেস্টিং। সো এই টেস্টিং গুলো কমপ্লিট হয়ে গেলে এর পরের সপ্তাহ থেকে মানে সেকেন্ড উইক থেকে আমরা লাইভ ডাটাতে চলে যাব। সো আমাদের প্রাইমারি স্ট্রাকচারটা এখন রেডি ট্রানজাকশন করার জন্য। আগামী রোববার থেকে আমরা এই প্রাইমারি স্ট্রাকচারের মধ্যে হচ্ছে আমরা আমাদের ডাটাগুলো ইনপুট দেওয়া শুরু করবো, মানে ওপেনিং ব্যালেন্স গুলো সেট আপ দেওয়া শুরু করবো। ওপেনিং ব্যালেন্সটা সেট আপ দিলেই আমি ওপেনিং ট্রায়াল ব্যালেন্সে যখন টান দিব তখন আমি বুঝে যাবো যে আমার সব ডাটাগুলো আমার ওডুতে ম্যাপিং সঠিকভাবে হচ্ছে। ভাইয়া, জি বলেন। ওই আমি অ্যাকাউন্টটা খোলার পর ওখানে ফ্রি ট্রায়াল উইল এক্সপায়ার ইন 12 ডেজ আসে আর কি। তো রেজিস্টার যখন দিই তখন একটা কোড চাই। কিসের কোড চাই? সাবস্ক্রিপশন কোড। সাবস্ক্রিপশন কোড চাই না, আপনি ইয়ে করবেন, ওডু থেকে না। আমার এখানে কি বলতেছে 10 ডেজ, আমার এখানে যাওয়ারই দরকার নেই। আমি এখান থেকে আমার প্রোফাইলে চলে যাব, প্রোফাইল থেকে মাই ডাটাবেসে চলে আসবো। মাই ডাটাবেসে গিয়ে আমি কোন ডাটাবেসে কাজ করতেছি, যে ফ্রেশ ওয়ার্ল্ড লিমিটেড, এখানে গিয়ে এই কানেক্টে যাব।
কানেক্ট হয়ে গেলে আমার কাছে আরেক কিছু চাবে না। আপনি এই জন্য আমি বলতেছি যে আপনি আপনার অ্যাকাউন্টের ভিতরে একটা ডাটাবেস ক্রিয়েট করে নেন। এই ডাটাবেস ক্রিয়েট করলে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা তখন আর কোনো সাবস্ক্রিপশন যাবে না, আপনি এখানেই কাজ করতে পারবেন। আমি তো ডাটাবেস তো মাই ডাটাবেস তো একটা আছে। ডাটাবেস থাকলেও আরেকটা ডাটাবেস আপনি ক্রিয়েট করতে পারবেন, এখানে তো অনেকগুলো ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন এট টাইম, এটা কোনো সমস্যা নেই। ভিতরে যেটা আমার ডাটাবেস আছে ওইটার ভিতরে আবার যেটা আমার যে কোম্পানিতে আমি কাজ করতেছি আর কি, ওটাতে কানেক্ট দিছি। কানেক্ট দেওয়ার পরও দেখাচ্ছে যে 12 ইউ ফ্রি টাইম উইল এক্সপায়ার 12 ডেজ। আপনার আমরা তো এখন যেটা করতেছি যে আমাদের মাস্টার ডাটা ক্রিয়েট হয়ে গেছে, তারপর আমরা কি করতেছি মাস্টার ডাটা টেস্টিং এ চলে যাব। মাস্টার ডাটা টেস্টিং করতে গেলেও আপনার যদি এটা ফ্রি ট্রায়ালও থাকে, ওই মাস্টার ডাটা টেস্টিং এ এই ফ্রি ট্রায়ালের মধ্যে হয়ে যাবে। তারপর তো আমরা আর এই কোম্পানিতে থাকবো না, তারপর আমরা লাইভ কোম্পানিতে গিয়ে লাইভ ডাটা নিয়ে কাজ করবো। তখন হচ্ছে গিয়ে আপনার যে অ্যাকাউন্টসটা আমি দিব বা যে ডাটাবেসটা আমি আপনাদেরকে সাথে শেয়ার করব, ওইটাতে কোনো লিমিটেশন থাকবে না ডেটের, ওটা আপনার আনলিমিটেড টাইম থাকবে, কারণ এটা লাইভ ডাটা নিয়ে কাজ করতেছে। আমরা তো এখন টেস্টের মধ্যে আছি যে আমার ডাটাগুলা কাজ করতেছে কিনা এটা চেক করার জন্য। সো ওইটা 12 দিন থাক বা 10 দিন থাক, এর মধ্যে আমাদের টেস্টিং গুলো কমপ্লিট হয়ে যাবে। ও আচ্ছা ভাই, না কারণ হচ্ছে আপনার প্রথম ক্লাসের ভিডিওটা ওখানে মধ্যে আপনি মনে হয় লাস্টে দিয়ে একটু করে বলছিলেন যে কারো প্রবলেম হলে কোডটা বলতে আমি আপনি কোডটা দিয়ে দিবেন। কোডটা হচ্ছে আমরা তো লাইভে যখন যাব তখন আমরা কোড দিয়ে এটাকে অ্যাক্টিভেট করব। আমরা তখন লাইভে না, আমরা এখন টেস্টে আছি। ওকে ভাই, টেস্টটা এর মধ্যে কমপ্লিট হয়ে গেলে যখন দেখবো যে টেস্ট ডাটাগুলো আমার স্মুথলি রান করতেছে, তখন আমি হচ্ছে ওই কোড দিয়ে আমাদের লাইভ ডাটাবেসে চলে যাব। তখন আমরা লাইভ ডাটাবেসে হচ্ছে গিয়ে লাইভ এন্ট্রিগুলো। ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা আমাদের আজকের সেশন এখানে এন্ড আপ করছি আজকের মতো। সো আপনারা যেটা করবেন, আপনারা সবাই যে কাজটা আমি দিচ্ছি আজকে, এখন একটা অ্যাসাইনমেন্ট দিব। আচ্ছা, আমি কোশ্চেনে পড়ে যাচ্ছি, আগে অ্যাসাইনমেন্টে যাই, তারপর আমি যাচ্ছি কোশ্চেন। সো অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনারা প্রথমে অ্যাকাউন্টিং এ যাবেন, সরি কনফিগারেশনে যাবেন প্রত্যেকে। এটা প্রত্যেকের সাবমিশন করতে হবে, এটা ম্যান্ডেটরি সাবমিশন অ্যাসাইনমেন্টটা। কনফিগারেশনে যাবেন, এখান থেকে চার্ট অফ অ্যাকাউন্টসে যাবেন। চার্ট অফ অ্যাকাউন্টসে গেলেন, চার্ট অফ অ্যাকাউন্টস থেকে এই চার্ট অফ অ্যাকাউন্টসটাকে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট হয়ে গেল, তারপর যাবেন ভেন্ডরসে। ভেন্ডরস থেকে এই ভেন্ডরসে ভাই যাবেন। এটা কি একটু আরেকবার দেখাবেন? স্ক্রিনটা স্টাক হয়েছিল, বুঝি নাই জিনিসটা। আরেকবার যদি কনফিগারেশনে গেলেন, কনফিগারেশন থেকে চার্ট অফ অ্যাকাউন্টসে যাবেন। চার্ট অফ অ্যাকাউন্টস থেকে এই এক্সপোর্ট অল এটা সিলেক্ট করবেন। এক্সপোর্ট সিলেক্ট করলে আপনার এখানে এই চার্ট অফ অ্যাকাউন্টসটা এক্সপোর্ট হয়ে অ্যাকাউন্টিং ফরম্যাটে চলে আসবে। তখন এটাকে একটা ফোল্ডার করবেন আপনাদের গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে একটা ফোল্ডার করে এটাকে চার্ট অফ অ্যাকাউন্টস নামে এই ফোল্ডারে আপলোড করবেন এই ফাইলটা। তারপর সেকেন্ড হচ্ছে আমাদের ভেন্ডরস। এখানে আমাদের সব ভেন্ডরস আছে, ভেন্ডরস এর লিস্ট আছে। সো ভেন্ডরস কে আমি কি করব, এক্সপোর্ট ভেন্ডরস কে আবার এক্সপোর্ট করব। সো ভেন্ডরস এর কন্ট্রাক্ট পার্টনার চলে আসলো, এটা আপনি আপনার গুগল ড্রাইভে একটা ড্রাইভে করবেন, ড্রাইভে আপলোড করবেন। তারপর চলে যাবেন কাস্টমারে। কাস্টমারে গেলেন, এটাকে এক্সপোর্ট করবেন। তো কাস্টমারটাও আপনি হচ্ছে কাস্টমার নামে রিনেম করে আপনার গুগল ড্রাইভে আপলোড করবেন। তারপর যাবেন হচ্ছে প্রোডাক্টসে। প্রোডাক্টসে গিয়ে এক্সপোর্ট অল, এটাকেও হচ্ছে প্রোডাক্টস নেম দিয়ে গুগল ড্রাইভে আপলোড করবেন। আপলোড করে এই গুগল ড্রাইভের লিঙ্কটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিবেন, ফোল্ডারের লিঙ্কটা। তাহলে হচ্ছে আমি প্রত্যেকের ফোল্ডারে ঢুকে ঢুকে চেক করে দেখতে পারবো যে আপনাদের ঠিক মতো ডাটাগুলো এখানে আপনারা সেট আপ করতে পারছেন কিনা। এটা যেহেতু আগামী রোববার সেশন, কালকে বৃহস্পতি শুক্র শনি 3 দিন হাতে আছে, এর মধ্যে আপনারা এই অ্যাসাইনমেন্টটা করে নেবেন। গুগল ড্রাইভে আপলোড করে ওই ড্রাইভ লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবেন।
কবে দিতে হবে ভাইয়া? সরি ভাই বুঝি নাই। কবে দিতে হবে? এটা রোববার আগে, রোববারের মধ্যে লিখতে হবে। নেক্সট ক্লাস আমাদের রোববার, এর মধ্যে লিখতে হবে। না এরা কত কবে হয়ে গেছে, আজকে একটা জাস্ট করে দিয়ে দিন। ঠিক আছে। এটা ভাই, গুগল আরেকটা ড্রাইভে question- দিয়ে দিবেন। একটা কোশ্চেন ছিল। জি বলেন। গতকালের যেটা মানে লাস্ট ক্লাসে যেটা আমাদেরকে দিচ্ছেন, যেটা আমরা আপলোড করছি আর কি, জি সেখানে ভাইয়া ওই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, হ্যাঁ এটাকে তো আমরা এখানে নর্মালি এখানে এক্সপেন্সে দেওয়া ছিল আর কি, হুম চার্ট অফ অ্যাকাউন্টস। কিন্তু এটা তো জেনারেলি যেমন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট, পারচেজ ডিসকাউন্ট, এগুলো তো মেইনলি কস্ট অফ গুড সোল্ড বা কস্ট অফ সেলস এর অংশ। তো আমি এগুলো যদি চাই, এগুলো কস্ট অফ সেলস এর দিতে পারবো? কস্ট অফ সেলসও আপনার এক্সপেন্সেরই পার্ট, সো আপনি চাইলে এটা কস্ট অফ সেলসও দিতে পারবেন, এটা কোনো দিতে সমস্যা পারবো, নেই। মানে আমি আইএস ফলো করতে চাইলে কি কস্ট অফ সেলস এ দিব? এই আপনি জিনিসটা আইএস কস্ট অফ সেলস ইজ এ পার্ট অফ অলসো এক্সপেন্সেস, মানে কস্ট অফ সেলসও আপনার এক্সপেন্সেরই একটা পার্ট। এক্সপেন্স কে ভাগ করে অনেকগুলো পার্টে করা হয়, তার মধ্যে হচ্ছে আপনার জেনারেল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, মার্কেটিং এক্সপেন্সেস, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস, কস্ট ডিসিশন অফ মেকিং সেলস। এর মনে হয়। ওইভাবে আপনি যদি চান ওইভাবে ভাগ করে এক্সপেন্সেস দিতে বা কস্ট অফ সেলস রেখে দিতে, আপনি এটা পারবেন, এটা সমস্যা নেই। কারণ সবগুলা মাদার নেচারটা হচ্ছে এক্সপেন্সেস। বুঝছি। না কারণ ওখানে অ্যাডমিন এক্সপেন্স এগুলো তো দেওয়া নাই, কিন্তু কস্ট অফ সেলস এগুলো দেওয়ার দরকার নাই, এগুলো যেহেতু এখানে দেওয়ার দরকার নেই, এগুলো আপনি ডাইরেক্টলি এক্সপেন্সেস হিসেবে দিয়ে দিবেন। কারণ এখানে আমার ওডুতে কস্ট অফ রেভিনিউ আর ইয়ে ছাড়া আর কোনো এক্সপেন্সেস ছাড়া আর কোনো হেড নাই, অপশন নাই। জি অপশন ভাই, নাই। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সাকিব ভাই। জি ভাই বলেন। এই আপনার সাপ্লায়ারের কোনো কাজ নাই এই অর্ডারতে? সাপ্লায়ার বললাম তো, যে সাপ্লায়ারটা আপলোড করে এটাকে এক্সপোর্ট করে দিবেন। এই যে ভেন্ডরসে যাবেন, ভেন্ডরসে গিয়ে এটাকে লিস্টে করবেন, লিস্ট করে এটাকে এক্সপোর্ট করে এটাকে গুগল ড্রাইভে আপলোড করে আর শেয়ার করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, সো আমরা আজকের মতো আমাদের সেশন এখানে এন্ড আপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং টুডেস সেশন। আমাদের পরবর্তী সেশন হবে রোববার, ইনশাআল্লাহ রোববার আমরা টেস্টিং এ চলে যাব। আচ্ছা, ইনার পিস কিছু বলতে যাচ্ছেন?